হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল কুড়িঘর ব্লগস। আবারও চলেছি একটা নতুন গল্পের সাথে। সবাই কেমন আছো? আমরা তো বেশ ভালো আছি। এখন আমি রেডি, আর এদিকে বড়মশাই রেডি হওয়া কমপ্লিট আর হচ্ছে না। কখন থেকে বলছি রেডি হও রেডি হও, ওর আগে আমার রেডি হওয়া হয়ে গেছে। আর এখানে আমি বেশি সাজাগুজু করিনি, হালকাই সাজাগুজু করেছি, কারণ আমরা দুজন এখন অনেকটা দূর যাব আর ওখানে থাকবো, কি করব সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে 3টে, এখন বেরোবো, করার সময় পৌঁছাবো সেটাও তো বলবো। এখন এই যে একদিন থাকবো বললাম, ব্যাগগুলো গুছিয়ে নিয়েছি। একদিনে থাকার ব্যাপার মানে কিছু জামা কাপড় তো নিতেই হবে। বড়মশাই বাইকটা বার করছে, অনেকটাই দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি না পৌঁছালে আমাদের উদ্দেশ্যটাই বেকার হয়ে যাবে। আমিও ঠান্ডায় চাদর মুড়ি দিয়ে দিয়েছি। আর এখন আমাদের 37 কিলোমিটার যেতে হবে। গ্রামের রাস্তা কি খারাপ কি বলবো, মানে তাপ্পি দিয়ে দিয়ে কাজ চালাচ্ছে। এই রাস্তাটা আমাদের বাড়ি থেকে কিছুটাই দূর, খুব সুন্দর রাস্তা, ফুরফুরে হাওয়া। আর অনেকটা দূর যাব, গাড়িতে তো তেল ভরতে হবে। বেশি করে তেল ভরে যাওয়ার সময় দেখছি পায়রার ঝাঁক, এত সুন্দর লাগছিল। আর এত পায়রা, তোমরা তো দেখলে সামনে থেকে অসাধারণ লাগছিল। তেল ভরে প্রায় 30 মিনিট এসে একটা ফুলের দোকান দেখতে পেলাম। তার আগে রাস্তায় একটা ফুলের দোকান ছিল না। এখানে কত সুন্দর সুন্দর রঙিন ফুল। এখন তো আমরা প্রায় সবাই ফুল পছন্দ করি, গাছ ভালোবাসি, প্রকৃতির শান্ত পরিবেশ, শান্ত জায়গাগুলো সবাই ভালোবাসি। যেখান থেকে ফুল কিনেছি সেখান থেকে 5 মিনিট যাওয়ার পরে দেখছি প্রত্যেক বাড়িতে বাড়িতে গাছের চাষ। নানান রকম গাছ, ঝাউ গাছ, তাল গাছ, অনেক রকম গাছের নাম আমি জানি না। ফুল গাছ, প্রচুর গাছ ছিল, যেটা কিনা দেখে দেখে শেষ হয়নি। প্রায় 30 মিনিট রাস্তা, আরও বেশি তো কম নয়। পুরো গাছেরই চাষ, সব জায়গায় দেখছি। চারিদিকে গাছগুলো দেখতে দেখতে এত মুগ্ধ হয়ে গেছিলাম যে কোন জায়গা দিয়ে যাচ্ছি সেটাই দেখা হয়নি। না তোমাদের সাথে অবশ্যই জানাতাম কোন জায়গায় এত গাছ পাওয়া যায়। লাস্টে ছিল এই রাস্তাটা, যে এত সুন্দর, দুদিক দিয়ে গাছ, ফাঁকা, একটা ড্রিম রাস্তা। আর ফাইনালি আমরা চলে এসেছি আমাদের লোকেশনে, যেটার জন্য আর কি তাড়াহুড়ো করছিলাম। এখানে তো টাইম ফিক্স থাকে, একটু এদিক ওদিক হলে আর কি ভ্যাসেল ছেড়ে দেবে, আর আধ ঘন্টা ওয়েট করতে হবে। আমাদের বাড়ি থেকে এখানে আসতে 1 ঘন্টা 40 মিনিট লেগেছে। এখন 4:44, অনেকটাই সময় আছে। আমি ভাবলাম চল একটু ভিতর দিকে যাই। দেখছি এখানে ছোটখাটো একটা মেলাও বসেছে। অবশ্যই এই জায়গাটা একটা পিকনিক স্পট। আমরা এখন বুরুল থেকে যাব 58 গেটে, ওপারেও পিকনিক স্পট। নদীর ধার মানে পিকনিক করার সুন্দর জায়গা। আর এখন সূর্যাস্ত যাওয়ার সময় এত সুন্দর লাগছিল, সবাই তো প্রকৃতির মজা নিচ্ছিলই। আমরা ভাবলাম আমরাও 2-4টে সেলফি, ফটো, ভিডিও করে নিই, পরে এই মুহূর্ত পাবো কি না। আর এদিকে আমি ভিডিও করছি সুন্দর একটা, বড়মশাই টুপি ঠিক করেই যাচ্ছে। তবুও আমার রাগ হয়নি, কারণ এত ভালো লাগছিল জায়গাটা। ভ্যাসের আসার টাইম হয়ে গেছে আর এত ভিড়, আমি কি যেতে পারবো না, আমাকে ধাক্কা দিয়ে চলে যাবে। আর এদিকে বাচ্চা মেয়েটা একা সাইকেল এপার থেকে ওপারে নিয়ে যাবে। গেট খুলতে তো সব লোক এপার ওপার হয়ে গেল, আর আমি একটু সামনে যেতে দেখছি এত সুন্দর লাগছে নৌকাগুলো। এদিকে বড়মশাই আমার জন্য দাঁড়িয়ে ছিল, আমি বললাম চলো চলো, আমি হেঁটে হেঁটে আসছি। এই জায়গাগুলো এত ভালো লাগে, আমার তো একা একা ভালো লাগছে, পাশে বড়মশাইয়ের হাতটা থাকলে আরো ভালো লাগতো। লঞ্চে উঠে গিয়ে বুঝতে পারছি না কোথায় দাঁড়াবো, এত ভিড়, আর প্রচুর লোক গাড়ি এপার থেকে ওপার পার করাচ্ছে। লঞ্চ আমাদের ফাইনালি ছেড়ে দিয়েছে। আর এই দাদাটা দেখো কেমন ঝুলে ঝুলে যাচ্ছে, আমি তো প্রথমে ভয় পাচ্ছিলাম। অবশ্যই দাদাগুলো লঞ্চে কাজ করে থাকে, ওদের অভ্যাস আছে লঞ্চে ঝোলার ঘোরার। দেখো কিভাবে পার হয়ে গেল। এই যে নৌকার কথা বলছিলাম, এই নৌকাগুলো এত সুন্দর লাগছে, এখানে মনে হয় দিনের বেলা মাছ ধরাও হয়। এই যে এইভাবে কারা কারা গিয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও, আমার তো বেশ ভালো লাগছিল। তবে প্রথমে একটু বিরক্তই লাগছিলো, এত ভিড়, দাঁড়ানোর জায়গা নেই, বসার জায়গা পাইনি। কিছুক্ষণ পর আবার ভালোই লাগছিল। আর এখন আমরা একদম নদী মাঝ বরাবর আছি, একটু ভয় করছিল। তারপরে এই যে জায়গাটা দাঁড়িয়েছে, আমরা ভাবলাম এখান দিয়ে গাড়ি নিয়ে যাব কি করে। তারপর ওখান থেকে দেখছি আবার এলো আর একটা ঘাটে, এখানে আমরা নামবো। এখান থেকে ওই ঘাটটাও দেখা যাচ্ছে। অ্যাকচুয়ালি ওপারে একটা গ্রাম রয়েছে, আর ওখানে মাটি ধসে যাচ্ছে বলে ওপারে নাকি ঘাট করা হয়নি। লোকজন পুরো নেমে গেছে, এবার বাইকটা নামানোর পালা। বড়মশাই নিয়ে যেতে পারবে না, কারণ অনেকটা উঁচু ছিল এই জায়গাটা। একটা লোক গাড়িটা উপরে তুলে দিল। বড়মশাই ফোনে লোকেশন ঠিক করছিল যেখানে যাব। আর আমি তো এখানে দেখছি জায়গাটা বেশ সুন্দর, চারিদিকে বসার জায়গা আছে, ঘাটটাও খুব সুন্দর করা রয়েছে, টাইম পাস করার জন্য একদম পারফেক্ট। আর এখানেও দেখছি পিকনিক স্পট, খুব সুন্দর জায়গা, পুরো গাছে ভরা, আর রাস্তা তো খুব সুন্দর ছিল। তবে একটাও পিকনিকের গাড়ি দেখতে পেলাম না, অবশ্য সন্ধ্যা হয়ে গেছিল, এতক্ষণ তো কেউ থাকবেও না। এই যে 58 গেটের পুরো প্রপার মোড়ে আছি, পুরো জমজমাট এরিয়া। এখান থেকে বড়মশাই মিষ্টি নিয়ে নিয়েছে। আচ্ছা, এখানে যে কারণে আসা সেটাই তো বলা হয়নি। আমরা অ্যাকচুয়ালি এখানে এসেছি সুদীপদার বাড়ি। এই এত দূরে সুদীপদার বাড়ি, আর এখান থেকে সপ্তাহে 1 দিন করে সুদীপদা কলকাতায় যায় আর আমাদের সাথে সময় কাটায়। এখন আমরা প্রায় সুদীপদার বাড়ির কাছেই আছি, একটুখানি বাকি। এই রাস্তাটা যতটা সুন্দর লাগছে ততটা ভয়ঙ্কর।
এত শিয়াল লাগছিল, আমি তো ভয়ই পেয়ে গেছিলাম। চলে এসেছি সুদীপদার বাড়ি। এই যে ফটোটা দেখলেন, ইনি সুদীপদার দাদু হন। এনার 26তম বাৎসরিক কাজের জন্য এখানে আসা। এখন আমি সুদীপদার ঘরেতে বসে আছি। পুরো সন্ধ্যের মুখে এসেছি, তো এখনো কোনো লোকজন আসেনি। এসে একটু ভয় ভয় পাচ্ছিলাম। সবার সাথে আলাপ হলো। এখন ধূপকাঠি পড়ে গেছে, বর্মশাই সেগুলো গোছাচ্ছে। আর আমাদের জন্য নিয়ে এসছে কফি, পাঁপড় ভাজা। সত্যি বলতে আমাদের আগে মিষ্টি দিয়ে যায়, সেটা তো আর ভিডিওতে নেওয়াই হয়নি, কারণ গল্প করতে করতে কখন মিষ্টিগুলো খেয়ে ফেলেছিলাম। গল্প করতে করতে কখন সুদীপদা চলে এসছে। আজকের দিনও কাজে ছুটি পায়নি, আর কাজ থেকে এসেই ব্যস্ত হয়ে পড়েছে। সুদীপদা অনেক কিছু দেখছিল, সবকিছু ঠিকঠাক আছে কি। বাইরে বেরিয়ে আমি দেখছি অনেক লোকজন এসছে, হরিনামের দল এসছে। এই যে পাশ হচ্ছে, ইনি সুদীপদার বাবা। সবাই মিলে সবকিছু সুন্দর করে গোছাচ্ছে। এখানে বর্মশাই অনেক হাতে হাতে হেল্প করে দিচ্ছিল, পেছনের লেখাগুলো, মালাগুলো গুছিয়ে দিচ্ছিল। ও যা লম্বা, সব কাজে মোটামুটি ভালো আরামসে করে নিতে পারবে, তাই না? এখানে সবকিছু গোছানো কমপ্লিট হয়ে গেছে, পুরো সুন্দরভাবে সাজানো। সেই মোমবাতিগুলোও জ্বালিয়ে দিয়েছি। সুদীপদার বাবা এখন অ্যানাউন্সমেন্ট করছে, একে একে সবাই মাল্যদান করবে। এখানে প্রচুর লোকজন। এখানে সুদীপদার বাবার কথা শুনে সবাই চুপচাপ হয়ে গেছে, আর আমিও চুপচাপ ভাবে শুনছি কথাগুলো। এইরকম পরিবেশ আমার জীবনেই প্রথম দেখা। প্রথমেই সুদীপদার ঠাকুমা গলায় মালা দিল, তারপর একে একে সবাই দেবে। তবে সত্যি বলতে একটা কথা না বলে পারছি না। আমি জানি না ভুল বলছি কি ঠিক বলছি, তবে বারবার আমার মনে একটাই কথা বলছিল যে কত ভাগ্য করলে সুদীপদার বাবার মতো একটা মানুষ হয়। 26তম বাৎসরিক পালন হচ্ছে, তাও এত সুন্দরভাবে। সুদীপদার বাবা অ্যানাউন্সমেন্ট করছিল, আর একে একে সবাই মালা দিয়ে যাচ্ছিল। বড় ছোট সবাই দিয়ে যাচ্ছে। আর এই যে ইনি হচ্ছে সুদীপদার মা। এর মধ্যে হঠাৎ করে সুদীপদার বাবা আমার নাম অ্যানাউন্সমেন্ট করে। লাইনের কত পিছনে ছিলাম, সেখান থেকে আগে মালা দিয়ে দিয়েছি। এখনো তো অনেকের মালা দেওয়া বাকি আছে। মালাটা কতটা উঠেছে শুধু দেখো, পুরো উঁচু হয়ে গেছে, পুরো মুখ ঢাকা পড়ে গেছিল। এই যে মালা দিল, এটি সুদীপদার বোন। মালা দেওয়ার অনুষ্ঠান শেষ হতেই আমাদের নীরবতা পালন করার অনুষ্ঠান হলো। এরপর সুদীপদাদের বারান্দায় দেখছি গুড্ডুর ছবিগুলো খুব সুন্দর। আর কিছুদিন আগে গুড্ডু গত হয়েছে, ওই 1 সপ্তাহ 2 সপ্তাহের মতো হবে। যখন গুড্ডু চলে যায় তখন সুদীপদা প্রচুর ভেঙে পড়েছিল, প্রচুর কান্নাকাটি করেছিল। সুদীপদার বাড়ির লোকও প্রচুর ভেঙে পড়েছিল। তবে কি বলতো, সবাই তো একেবারের জন্য থাকে না, সবাইকে তো যেতেই হয়। তো সব দুঃখ কষ্ট পেরিয়ে একটা সময় তো ভালো দিন আসে। মোটামুটি খিদে ভালোই পেয়েছিল। এই যে সুদীপদার দাঁড়িয়ে থেকে আমাদের খাওয়া দাওয়া করাচ্ছে। প্রথমেই চলে এসেছিল ভেজিটেবিল চপ, তারপর রাধা বল্লভী চানা পনির, ফ্রাইড রাইস, আলু কষা, ফুলকপির রোস্ট, লাস্ট ছিল চাটনি পাঁপড় মিষ্টি। সেটাও খেয়েছি। খাওয়া দাওয়া করে আমরা ড্রেস চেঞ্জ করে ঘরে শুয়ে পড়বো বলে তখনই বর্মশাই সুদীপদাকে বলতে গেছে যে ঘুমাবো। সুদীপদা খাচ্ছিল, সেখান থেকে 2টো ভেজিটেবিল চপ নিয়ে এসছে। সত্যি বলতে খাবার দাবার খুব সুন্দর হচ্ছে, এত সুন্দর খাবার কি বলবো। ঘুম থেকে উঠেছি, সুদীপদার বাবা আমার জন্য তুলসী পাতা দিয়ে গেছে ধুয়ে। আগের দিন রাতে ঠান্ডা লেগে রাত থেকেই কাশছিলাম, সেই জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই তুলসী পাতা দিয়ে গেছে। সকালবেলা খেয়েছি, তারপর বর্মশাইকে ডাকলাম। ফ্রেশ হয়ে চা দিয়ে গেল। চাটা অসাধারণ খেতে ছিল। অনেকক্ষণ গল্প করে আমাদের জন্য টিফিন দিয়ে গেছে। এই যে এইগুলো আগের রাতে হয়েছিল। সুদীপদার বাবা আর মা বলছিল নতুন করে টিফিন বানিয়ে দেবে। আমি বললাম কোনো দরকার নেই, এগুলো খুব টেস্টি খাবার হচ্ছে, আর খেতেও ভালো লাগে আমাদের। ওইগুলোই খেয়েছি। খাওয়া দাওয়া করে স্নান করে আমরা এখন 3 জনে মিলে বাগান ঘুরতে এসেছি। এই বাগানটার ওপারেই নাকি নদী আছে, যেটা দেখার জন্য আমি খুব এক্সাইটেড। এখন আপাতত এই বাঁশের পোলটা পেরোচ্ছি। বর্মশাই বলছে সাবধানে পেরোস, ভেঙে পড়ে যাস না। আমি কি খুব মোটা বলো তো? আমাকে এইভাবে সবসময় বলে। এত বড় বাগান, সেই দূরে দেখতে পাচ্ছি গাঁদা ফুল গাছের চাষ। ফুল দেখে তোমার মন খুশিতে ভরে গেছে। এদিকে ফুল চাষ, বেগুন চাষ, এদিকেও গাছ চাষ, অনেক রকমের চাষ আছে। সব এক এক করে দেখাবো। প্রথমে দেখলাম তুলসী গাছ কিছু, তারপরে তো গাঁদা ফুল গাছ ভর্তি, অনেক গাঁদা ফুল হয়ে আছে। এই যে ফাঁকা জায়গাটাতেও কিছু আছে, যেটা বুঝতে পারলাম না, এখানেও কিছু আছে। তারপরে বেগুন গাছ দেখতে পাচ্ছি। মানে যা আছে পুরো লম্বা করে এই মাথা থেকে ও মাথা পর পর লাইনে, মানে ধাপে ধাপে গাছগুলো আর কি। এইগুলো নাকি পটল গাছের দানা দেওয়া রয়েছে, সেটাই বললো সুদীপদা। এইভাবে পটল চাষও হয়। আমি বললাম বাপরে বাপ, এত সুন্দর জিনিস আমি তো জানতাম না। এখানে আখ গাছ, এই যে এইগুলো আখ গাছ আছে, ভিতরে শিম গাছ আছে। তারপরে এই হচ্ছে ফুলের শুরু, এখান থেকে ওই মাথা পর্যন্ত পুরো এইরকমভাবে গাঁদা ফুল গাছ ভর্তি।
যেটা এত সুন্দর। এখানে কিছু আখ গাছও আছে আর কলা গাছও আছে, সব রকম গাছ মিশিয়ে আছে আর কি। হাঁটতে হাঁটতে গাছপালা দেখতে দেখতে ওপার থেকে এপারে চলে এলাম আর নদীর দেখা পেলাম, যেটা দেখার জন্য এতক্ষণ আমি উসপাস করছিলাম যে কখন নদীর ধারে যাব। এখানে কলা গাছগুলো দেখছি বেশ ভালোই কলা হয়েছে, আর এই যে লেবু গাছটা বিশাল বড় ছিল। আর গাঁদা ফুলের তো শেষ নেই, সেই ওই মাথা থেকে এই মাথা অব্দি গাঁদা ফুল গাছ। হেঁটে হেঁটে যাচ্ছি আর কি। নদীর জলটা এত পরিষ্কার, তবে নদীর ওপারে কি আছে সুদীপদাকে জিজ্ঞাসা করলাম, বললো ওপারে কিছুই নেই, শুধু জঙ্গল চড়া পড়ে গেছে। এখানে আবার দেখলাম কি পিকনিক করেছে। সুদীপদাকে বলছিলাম আমরাও একদিন এসে পিকনিক করব এখানে। তারপরে আবারও দেখছি লম্বা করে বেগুন চাষ হয়ে আছে, তবে এই বেগুন গাছগুলো বেগুন হয়েছে খুব সুন্দর সুন্দর, ছোট বড় একদম ফ্রেশ বেগুন। আর এইটা হচ্ছে চালতা গাছ, আর এখানে আছে শিম গাছ, সাদা শিম। এই গাছগুলো পুরো লম্বা করে ভাড়া করে বসানো ছিল। ওপার থেকে এপারে এলাম, মাথার উপরে ছিল আমড়া গাছ। আমড়ার সিজন মনে হয় শেষ, কারণ দু একটা আমড়া পড়ে রয়েছে। ইস, আগে যদি জানতাম 2-4টা আমড়াই পেরে খেতাম। আমড়া খেতে জাস্ট দারুণ লাগে। একটা কুল গাছও দেখলাম, এখানে নাকি লিচু গাছও ছিল। আর যে বাগানটা দিয়ে এক্ষুনি এলাম, এটাতে পুরো শিম আর বিন করাই ভর্তি ছিল। তো বাগান থেকে বেরিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। বড়মশাই রাস্তা দেখে বলছে এই রাস্তার যা পিচ করেছে, এত মোটা মোটা পিচ দিয়েছে, 2 দিন যাবে না পিচ উঠে যাবে। আর রাস্তাটা দেখো কত সুন্দর। আগের রাস্তা খারাপ ছিল বলে গাছগুলো ধুলো পড়ে গেছে। আর এখানে সুদীপদা বলছিল এই চাষের থেকে ওই দিকটা আরও চাষ আছে, আর ওখান থেকে ঘুরে ঘুরে বাড়িও যাওয়া যাবে। যেতে যেতে এই বট গাছটা দেখতে পেলাম, যেটা কিনা বিশাল বড়। বড়মশাই বলছিল আমার মতো কজন হলে এটা ধরা যাবে বলো তো? আমি বললাম আমি তো জানি না। এখানে খড়ের গাদাও আছে, ধানও চাষ হয়। আমাদের যাওয়ার কথা ছিল বাড়ির দিকে, আমরা তা না করে উল্টো দিকে ইটের রাস্তা দিয়ে হেঁটে হেঁটে নদীর পাশে যাচ্ছি। অ্যাকচুয়ালি নদী এত ভালো লাগে কি বলবো, আমার তো বেশ দারুণ লাগছে। সকালবেলা ঘুম থেকে উঠে বাগান দেখতে যাচ্ছি, না গরম না ঠান্ডা, আবহাওয়াটা বেশ সুন্দর। যেতে যেতে দেখছি খালেতে বাঁধ দেওয়া রয়েছে যাতে জল না পাস হয়। তারপরে দেখছি বাঁশ গাছ, আর আমরা এখন নদীর পাশ দিয়ে যাচ্ছি। ইস, যদি চড়া না পড়তো, কত বড় নদী হতো আর ফুরফুরে হাওয়া আসতো। জল তো একদম পরিষ্কার। নদীর পাশে আবার দেখছি একটা কে পুকুরও কেটেছে, এই পুকুরে নাকি চিংড়ি মাছ চাষ হচ্ছে, ওই বাচ্চা ছেলেটা বলল। আর ওইখানে একটা স্নানও করা আছে, নদীতে সবাই স্নান করে ওইখানে যেতে পারলাম না, অনেকটা ঘুরতে হতো, সেই জন্য। সুদীপদা এখানে দেখাচ্ছে কোন বাগানগুলো আগে ওরা চাষ করতো, এখন অন্য জায়গায় বাগান চাষ করে, এখানে আর করে না। আর এখানে অনেকগুলো নতুন নতুন তাল গাছ দেখে তো আমার খেজুরের রসের কথা মনে পড়লো। ইস, যদি আরেকটু শীতে আসতাম, ভোরবেলা উঠে খেজুরের রস খেতাম, কি ভালো লাগতো। এদিকটাও পুরো দেখছি বাগানে ভরা। এদিকে ধান চাষ হচ্ছে, এদিকে সর্ষে ক্ষেত। এই যে ছোট ছোট ঢ্যাঁড়স গাছ বসানো আছে, হয়তো তোমরা বুঝতে পারছো না, এপার থেকে ওপার পর্যন্ত পুরো ঢ্যাঁড়স চাষ, মানে বিঘে বিঘে চাষ হচ্ছে। গরমকাল পড়ছে তো ঢ্যাঁড়সটা এই সময়ই হবে। আর এই যে ফুল গাছটা, আমরা অনেকে নীলকণ্ঠ ফুল চিনি, নীল কালার হয়, এটা সেমই বাট সাদা কালারের। প্রচুর ফুল হয়েছিল, প্লাস দানা ছিল, 2-4টে দানা নিয়ে নিয়েছি। আর একটু যেতেই দেখছি গাঁদা ফুল গাছ, বাপরে বাপ এত গাঁদা ফুল গাছ, এ মাথা থেকে ও মাথা সবে হচ্ছে। আর এটা যখন পুরো হবে মানে ভরে যাবে, অসাধারণ দেখতে লাগবে। আমাদের সাথে যেই বাচ্চাটা আছে ওদের এই বাগানটা, পেঁয়াজ গাছ বসানো আছে, যেখানে পেঁয়াজগুলো অনেক বড় বড় হয়েছে। বাঁধাকপি আছে, আলু গাছ আছে, সুটি কড়াই আছে, আজ অনেক রকমের গাছ দেখলাম। গাছ দেখে যেতে যেতে এই ফুলটা চোখে পড়লো। এই ফুলটার নাম কি বলতো? আমাদের ওদিকে প্রচুর দেখা যেত আগে, এখন আর অত দেখা যায় না। ওর মধ্যে একটু মধু থাকে, যেটা খেয়ে ফুলটা ফেলে দেয়। এই জায়গাটা যেমন সুন্দর দেখতে লাগছে, তেমন কিন্তু ভয়ঙ্কর, কারণ এখানে বুনো শুয়োর আসে, অনেক সাপ থাকে বড় বড়, আর শিয়াল তো আছেই। বাপরে বাপ, শিয়ালের কথা আর বলবো না, এত ভয়ঙ্কর ডাক। আগের দিন সন্ধ্যেবেলা আমি তো পুরো ভয় পেয়ে গেছিলাম। তবে আমার ভাগ্যে শিয়াল দেখা নেই, বড়মশাই দেখতে পেয়েছি অনেকবার। ওই যে ওপারে খালের জন্য ওপারে আর গেলাম না, চলে এসেছি বাড়ির দিকে। এবার বাড়ির দিকে যাব, সুদীপদা কাজে বেরোবে, আমরাও বাড়ির দিকে রওনা দেব। রাস্তায় এত ধুলো ছিল, হাত পা ধুলোই ভরে গেছিলো। হাত পা ধুয়ে এসে দেখছি দাবা, এটা কে, এর সাথে তো আগে পরিচয় হয়নি। আর ঘরে দেখছি আসন পেতে রেডি করে রেখেছে। খেতে বসে পড়েছি, আসতেই খাবার দিয়ে দিয়েছে। মেনুতে আছে পালং শাক দিয়ে কুমড়ো, যেটা আমি কোনোদিন খাইনি। এখানে কাটা পোনার ঝাল, ডাল, চচ্চড়ি, ভাত, আর আমাদের জন্য স্পেশালি ইলিশ মাছ ভাজা হয়েছে। অ্যাকচুয়ালি মাংস হওয়ার কথা ছিল, কিন্তু পূর্ণিমার জন্য মাংস করেনি। আর বারবার ওনারা মন খারাপ করছিল যে আমাদের মাংস খাওয়াতে পারেনি। কিন্তু এই যে আয়োজনটা, এটাই আমাদের কাছে অনেক। একটা চিংড়ি মাছের ঝালও বানিয়েছিল আমাদের জন্য। এদিকে সুদীপদার রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া করেই।
সুদীপদা চলে গেছে কাজে, আমাদের তো যেতে দেবে না, আমরাও যেতে চাইনি, একটু ঘুমিয়ে নিয়েছি। মা ফোন করলো, একটা ব্যাংকের কাজ ছিল যার জন্য আমাদের দুজনার যেতে হচ্ছে, তাই দেরি না করে তাড়াতাড়ি রওনা দিয়ে দিয়েছি। তাড়াতাড়ি আর কই, সেই দেরি হয়ে গেছে। 3:30 একটা ভ্যাসেল আসবে, আবার সেই 4:30। আমাদের এখন 4:30 বাজতে 10 মিনিট বাকি, মানে 10 মিনিটের মধ্যে আমরা পৌঁছাতে পারি কি দেখি। এদিকে পিকনিক স্পটে এসে দেখছি প্রচুর লোক পিকনিক করছে, আর এখানে অনেকগুলো দোকানও বসেছে দেখছি, টুপির দোকান, ফুলের দোকান, খেলনার দোকান। আগের দিন সন্ধ্যে হয়ে গেছিলো বলে মনে হয় পুরো ফাঁকা হয়ে গেছিলো, এখন যেহেতু বিকেল 4:30, মানে বুঝতেই পারছো এখনও 1 ঘন্টা বাকি সন্ধে হতে, 1 ঘন্টা 1.5 ঘন্টা বাকি। আগের দিন বলেছিলাম না জেটি ঘাটটা খুব উঁচুতে, তো দেখতে পেলে কত উঁচু আর নিচু। এই যে ওনারাই বাইকটা নামিয়ে দিল, আমাদের আর নামাতে হয়নি। তবে আমাদের এত লাক ভালো যে আমরা জাস্ট এসছি আর লঞ্চ ছেড়ে দিয়েছে। ঠিক সময় লঞ্চে না উঠতে পারলে এখনো 1 ঘন্টা আমাদের এখানে বসে থাকতে হতো। আগের দিনের মতো আজকেও সূর্যাস্ত দেখলাম, এত ভালো লাগছিল। তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এদিকে বড়মশাই কি দেখছে এক মন দিয়ে, ওদিকে কি জানি। দেখতে দেখতে কখন যে 58 গেট থেকে বুড়ো চলে এলাম বুঝতেই পারলাম না। এদিকেও কিন্তু ফাটিয়ে পিকনিক চলছে। এখানে গাড়ি নিজেকেই আনতে হবে, তাই জন্য আমি একা হেঁটে হেঁটে যাচ্ছি। যে বর্মশাই গাড়ি নিয়ে চলে এসছে, বললো কটা ফটো তুলে দিতে। যাই বলো আর তাই বলো, পোর্ট্রেট মোড এখানে ফটোগুলো দারুণ এসেছিলো। ভেবেছিলাম আর কোনো শ্যুট নেব না, বাট সুদীপদার জন্য এত মন খারাপ করছে কি বলবো। বারবার বলেছিল থেকে যেতে, কিন্তু আমাদের কাজগুলোও তো গোছাতে হবে, কারণ এরপরে সময় হবে না। যেতে যেতেই পূর্ণিমার চাঁদটা দেখে এত ভালো লাগছিল, আলোয় আলো হয়ে আছে। আর একটা জিনিস কি জানো, এই যে ঢালাই রাস্তা দিয়ে যাচ্ছি 17টা বাম্পার, অ্যাকচুয়ালি বাম্পারগুলো এত ঘন ঘন ছিল আমি গুনতে বাধ্য হয়েছি। যাক, বাড়ি তো ফাইনালি চলে এসেছি। 2 ঘন্টা লেগেছে, 4:30 থেকে 6:30। জার্নিটা বেশ দারুণ ছিল, আমার তো বেশ ভালো লেগেছে। একটু ঠান্ডাও লেগে গেছে, কারণ রাস্তায় আসার সময় খুব ঠান্ডা লাগছিল, আর একটা সিম্পল চাদর আমার কাছে। আর বাড়ি এসে ওই জায়গাটা যেন খুব মিস করছি, আবার মনে হচ্ছে ওই জায়গায় চলে যাই। ওখানকারের পরিবেশ, সুদীপদার মা বাবা ওরা এত ভালো, কি বলবো, এত যত্ন করেছে। সব থেকে বড় কথা, ওখানে থাকার জন্য এতবার বলেছে, মন তো খারাপ করবেই। তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নতুন গল্পের সাথে, টাটা।